আমাদের চ্যানেল বিজ্ঞান ক্লাসে তোমাদের স্বাগত। ক্লাস 10 আলো চ্যাপ্টারের আজকে আমাদের 21 নাম্বার ক্লাস। আর আজকের ক্লাসে আমরা কিন্তু বিশেষ কোনো টপিককে পড়ব না। আজকের ক্লাসে আমরা পুরো যে 20টা ক্লাস করেছি বা তোমরা যারা যারা বাড়িতে আলোটাকে পড়েছো তার কমপ্লিট রিভিশন করব। মানে আজকের ক্লাসটা তুমি যদি দেখো তাহলে তোমার পুরো আলো চ্যাপ্টারটা একবার রিভিশন হয়ে যাবে। আর একটা কথা, তোমরা যারা ক্লাসগুলো করোনি বা বাড়িতেও আলোটাকে পড়োনি, প্রথম এই ক্লাসটা দেখছো, তারা কিন্তু এই ক্লাসটা দেখো না। তোমরা আগে বাড়িতে আলোটাকে পড়ো, পড়ার পর এই ক্লাসটাকে দেখো, অথবা তুমি আমাদের চ্যানেলে 20টা ক্লাস দেখার পর এই ক্লাসটাকে দেখো। কারণ আমরা এখানে কিন্তু কেন ঘটছে এর উত্তর দেবো না, আমরা যা যা জেনেছি সেগুলো একবার রিভাইজ করে নেব। চলো ক্লিয়ার? তাহলে আমরা শুরু করবো কোথা থেকে? শুরু করব আলোর প্রতিফলন থেকে। দেখো প্রতিফলন কাকে বলে না, যখন কোনো একটা আলোকরশ্মি কোনো একটা মাধ্যম থেকে এসে বিভেদ তলে পড়লো, পড়ার পর আবার প্রথম মাধ্যমেই ফিরে চলে গেল, তাহলে এই ঘটনাটাকে আমরা কি বলি? আলোর প্রতিফলন। প্রতিফলনের দুটো সূত্র আছে, কি কি? আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি আর অভিলম্ব একই সমতলে থাকে। আরও একটা সূত্র ছিল যেটা হচ্ছে প্রতিফলনের দ্বিতীয় সূত্র, কি? আপতন কোণ সমান প্রতিফলন কোণ। দেখো সেটাই লেখা আছে যে আই সমান আর, অর্থাৎ আপতন কোণ সমান হচ্ছে কি না প্রতিফলন কোণ, অর্থাৎ প্রতিফলন ঘটলে আপতন কোণের মান প্রতিফলন কোণের মানের সঙ্গে সবসময় সমান হবে। চলো তারপরে কি আছে না, তারপরে দেখো লেখা আছে যে ভি এন ল্যামডা কোনো পরিবর্তন ঘটে না, শুধুমাত্র তীব্রতার পরিবর্তন ঘটে। মানে প্রতিফলনের ক্ষেত্রে আলোর বেগ, ভি মানে হচ্ছে আলোর বেগ, এন মানে হচ্ছে আলোর কম্পাঙ্ক, আর ল্যামডা মানে হচ্ছে আলোর তরঙ্গ দৈর্ঘ্য, এদের কিন্তু কোনো পরিবর্তন ঘটে না। তাহলে পরিবর্তন কার ঘটে? পরিবর্তন ঘটে শুধু আলোর তীব্রতার। মানে একটা রশ্মি এসে পড়লো, তাহলে এটা হচ্ছে আপতিত রশ্মি, দিয়ে রশ্মিটা ফিরে চলে গেল, তাহলে এটা হচ্ছে প্রতিফলিত রশ্মি। তাই আপতিত রশ্মি আর প্রতিফলিত রশ্মি এদের বেগ তরঙ্গ দৈর্ঘ্য কম্পাঙ্ক একই থাকে, শুধুমাত্র চেঞ্জ হয় কোনটার? তীব্রতার। মানে যে আলোটা এসে পড়লো তার তীব্রতা যা হবে, প্রতিফলিত রশ্মিটার তীব্রতা কিন্তু তাই হবে না। তাহলে প্রতিফলনের ক্ষেত্রে আলোর বেগ, কম্পাঙ্ক, তীব্রতার কোনো পরিবর্তন হয় না, পরিবর্তন হয় শুধুমাত্র আলোর তীব্রতার। চলো বোঝা গেছে? চলো তারপরে 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 কি আছে না, তারপরে আছে লম্ব আপাতন। লম্ব আপাতন মানে কি? যদি কোনো একটা আলোকরশ্মি বিভেদ তলে এভাবে সোজাসুজি এসে পড়লো, ধরো এটা বিভেদ তল, বিভেদ তলে এরকমভাবে সোজা এসে আলোকরশ্মিটা পড়লো, তাহলে সোজা এসে আলোকরশ্মিটা পড়াটাকে আমরা কি বলি? লম্ব আপাতন। আর এই লম্ব আপাতনের ক্ষেত্রে আপতন কোণের মান কত হয়? 0, প্রতিফলন কোণের মান কত হয়? 0। দেখো সেটাই লেখা আছে, লম্ব আপাতনের আপতন কোণের মান 0, প্রতিফলন কোণের মান হচ্ছে 0। তারপরে কি না, আমাদের সিলেবাসে যেটা আছে সেটা প্রতিফলন সম্পর্কে বিশেষ কিছু জানতে হবে না, আমাদের জানতে হবে প্রতিফলন কোথায় ঘটে। তা প্রতিফলন কোথায় ঘটে? প্রতিফলন ঘটে দর্পণে। আবার দর্পণ 3 রকমের হয়, কি কি? একটা হচ্ছে সমতল দর্পণ, একটা অবতল দর্পণ, একটা উত্তল দর্পণ। তাই এখানে দর্পণের তোমার বিভিন্ন যে টার্মগুলো আছে, যেমন হচ্ছে বক্রতা কেন্দ্র কাকে বলে, বক্রতা ব্যাসার্ধ কাকে বলে, মেরু কাকে বলে, ফোকাস কাকে বলে, এগুলো তোমরা কিন্তু জানো। তাই এখানে আমরা দেখবে ওই জায়গা থেকে একটা ইম্পর্টেন্ট কথা পেয়েছিলাম বা ইম্পর্টেন্ট পয়েন্ট পেয়েছিলাম। কি পয়েন্ট না, সমতল দর্পণের বক্রতা কেন্দ্র অসীমে অবস্থিত। যদি কোনো একটা সমতল দর্পণ হয়, তা সমতল দর্পণের বক্রতা কেন্দ্র কোথায় অবস্থিত হয়? অসীমে অবস্থিত হয়। এবার বক্রতা কেন্দ্র যদি অসীমে অবস্থিত হয়, তাহলে বক্রতা ব্যাসার্ধের মান কত হবে? অসীম হবে। দেখো সেটাই লেখা আছে, বক্রতা ব্যাসার্ধ হচ্ছে অসীম। এই জায়গা থেকে কিন্তু তোমাদের একটা প্রশ্ন দিয়ে দেয় যে সমতল দর্পণের বক্রতা কেন্দ্র কোথায় অবস্থিত, বা সমতল দর্পণের বক্রতা ব্যাসার্ধের মান কত, তাহলে দুটোই হচ্ছে কি? অসীম। চলো ক্লিয়ার? এরপর এই যে বক্রতা ব্যাসার্ধ আর ফোকাস বিন্দু বা ফোকাস দূরত্ব, এই সংক্রান্ত আমরা একটা সূত্র পেয়েছিলাম। অবতল দর্পণ আর উত্তল দর্পণের ক্ষেত্রে আমরা এটা নিয়ে একটা সূত্র পেয়েছিলাম। সূত্রটা কি না, R = 2f, অর্থাৎ বক্রতা ব্যাসার্ধ সমান হচ্ছে 2 × ফোকাস দৈর্ঘ্য। ফোকাস দৈর্ঘ্যকে দ্বিগুণ করলে আমরা বক্রতা ব্যাসার্ধের মান পাবো। এই একটা সূত্র পেয়েছিলাম। চলো এরপর কি? এরপর হচ্ছে অবতল দর্পণ। তাহলে অবতল দর্পণ মানে কি? অবতল দর্পণের ক্ষেত্রে দেখবে আমরা 3টে ছবি পেয়েছিলাম। কি কি না, একটা রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে গিয়ে যদি অবতল দর্পণে পড়ে, তাহলে প্রতিফলনের পর রশ্মিটা ফোকাস বিন্দুর মধ্য দিয়ে যায়। এটা আমরা ফোকাসের সংজ্ঞাতেই পেয়েছিলাম। এবার এখানে যেহেতু ফোকাস বিন্দুর মধ্য দিয়ে যেহেতু আলোক রশ্মিটা যাচ্ছে, অর্থাৎ আলোক রশ্মিগুলো সত্যিই মিশছে, তার জন্য এর যে ফোকাস বিন্দু, অবতল দর্পণের যে ফোকাস বিন্দু, সেটা হয় সদ। ক্লিয়ার? চলো তারপর যদি অবতল দর্পণের ক্ষেত্রে কোনো একটা আলোকরশ্মি বক্রতা কেন্দ্রের মধ্য দিয়ে যায়, বক্রতা কেন্দ্রের মধ্য দিয়ে যায়, তাহলে যেদিকে যাবে সেদিকেই ফিরে আসবে, অর্থাৎ রশ্মিটার লম্ব আপাতন ঘটাবে।
কারণ বক্রতা কেন্দ্রগামী যে কোনো রেখা কোনো একটা বৃত্তের ওপর বা কোনো একটা গোলকের ওপর লম্ব হয়, গোলকের পরিধির ওপর লম্ব হয়, তার জন্য এখানে কি ঘটায়, লম্ব আপাতন ঘটায়। আর লম্ব আপাতনের ক্ষেত্রে আমরা জেনে গেছি যে আপতন কোণের মান 0, প্রতিফলন কোণের মান 0। তাহলে এক্ষেত্রেও কিন্তু আপতন কোণের মান হবে 0, প্রতিফলন কোণের মান হবে 0। তাই তোমাকে পরীক্ষায় এরকমও কোশ্চেন দিতে পারে যে কোনো একটা আলোকরশ্মি যদি অবতল দর্পণের বক্রতা কেন্দ্র দিয়ে যায়, তাহলে রশ্মিটার ক্ষেত্রে আপতন কোণ কত হবে বা প্রতিফলন কোণ কত হবে। তাহলে আপতন কোণের মান হবে 0, প্রতিফলন কোণের মান হবে কত, 0। চলো আরেকটা ছবি কি পেয়েছিলাম, আরেকটা ছবি পেয়েছিলাম এই প্রথম ছবিটারই উল্টো ছবি। অর্থাৎ যদি কোনো আলোকরশ্মি সমান্তরালভাবে গিয়ে ফোকাসের মধ্য দিয়ে যায়, তাহলে ফোকাসের মধ্য দিয়ে গেলে কি হবে, প্রধান অক্ষের সমান্তরাল হয়ে যাবে। আর এই তিনটে ছবির সাহায্যে আমরা বিভিন্ন প্রতিবিম্ব গঠন করেছিলাম, অর্থাৎ বিভিন্ন অবস্থানে বস্তু রেখেছিলাম, আর তাদের কেমন প্রতিবিম্ব তৈরি হবে সেটা কিন্তু আমরা দেখেছিলাম অবতল দর্পণের ক্ষেত্রে। নিশ্চয়ই তোমাদের মনে আছে ছবিগুলো। তা সেই ছবিগুলো দেখে আমরা ফাইনাল একটা কনক্লুশন পেয়েছিলাম। কি কনক্লুশন না, সমস্ত অবস্থানে সদ অবশীর্ষ প্রতিবিম্ব গঠন করে কে, অবতল দর্পণ। তাই অবতল দর্পণ অলওয়েজ, সর্বদা কেমন প্রতিবিম্ব তৈরি করে, সদ এবং অবশীর্ষ। কিন্তু একটাই কন্ডিশন ছিল, যেই কন্ডিশনে অবতল দর্পণ অসৎ প্রতিবিম্ব তৈরি করছিল। সেটা কখন না, যখন বস্তুটাকে আমরা মেরু আর ফোকাসের মাঝে রেখেছিলাম। নিশ্চয়ই মনে পড়ছে, ফোকাস অপেক্ষা কম দূরত্বে রাখা বা ফোকাস বা মেরুর মাঝে রাখা একই কথা। তা যদি আমরা কোনো বস্তুকে ফোকাস অপেক্ষা কম দূরত্বে রাখতাম বা ফোকাস বা মেরুর মাঝে রাখতাম, তাহলে অবতল দর্পণ ওই বস্তুটার কি করতো না, অসৎ প্রতিবিম্ব তৈরি করতো। দেখো সেটাই লেখা আছে, কেবলমাত্র এফ এবং পি এর মাঝে বস্তু রাখলে অসৎ সমশীর্ষ প্রতিবিম্ব তৈরি করে কে না, অবতল দর্পণ। চলো ক্লিয়ার এত দূর পর্যন্ত। এরপর হচ্ছে অবতল দর্পণের ব্যবহার। অবতল দর্পণের ব্যবহার কি না, অবতল দর্পণকে আমরা দন্ত চিকিৎসায় ব্যবহার করি, আচ্ছা দাড়ি কামানোর দর্পণ রূপে ব্যবহার করি, আর তারপরে দেখো একটা হেডিং করা আছে অধিবৃত্তীয় দর্পণ। ব্যাপারটা কেমন না, অবতল দর্পণেরই একটা বিশেষ রূপ হচ্ছে অধিবৃত্তীয় দর্পণ। অবতল দর্পণকে আমরা যদি একটু বেশি বাঁকিয়ে দিই, তাহলে তৈরি হয়ে যাবে অধিবৃত্তীয় দর্পণ। সেই অধিবৃত্তীয় দর্পণ কোথায় কোথায় ব্যবহৃত হয়, গাড়ির হেডলাইটে, অর্থাৎ যে জায়গা থেকে আলোকরশ্মিগুলো বেরোচ্ছে, বাইকের যে জায়গা থেকে আলোকরশ্মিগুলো বেরোচ্ছে সেটাকে বলছি আমরা হেডলাইট। সেই হেডলাইটে কিন্তু গাড়ির হেডলাইটে অধিবৃত্তীয় দর্পণকে ব্যবহার করা হয়। আর কি, টর্চ লাইটে, আমরা যে টর্চগুলো জ্বালি সেই টর্চেও কিন্তু অধিবৃত্তীয় দর্পণ ব্যবহার করা হয়। চলো এই গেল আমাদের অবতল দর্পণ। এবার দেখবো আমরা একটু উত্তল দর্পণকে। উত্তল দর্পণের ক্ষেত্রে কি পেয়েছিলাম, যদি কোনো একটা আলোকরশ্মি প্রধান অক্ষের সমান্তরালে এসে উত্তল দর্পণে পড়ে, তাহলে সেটা বেরিয়ে যায়, কিন্তু এমনভাবেই বেরোবে যেন মনে হবে সেটা ফোকাস বিন্দু থেকে বেরিয়ে যাচ্ছে। তাই তো, কি মনে হবে সেটা আমাদের ফোকাস বিন্দু থেকে বেরিয়ে যাচ্ছে। এই যে দেখো মনে হচ্ছে যেন ফোকাস বিন্দু থেকে বেরিয়ে যাচ্ছে। এবার এই যে অঞ্চলটা, এই জায়গায় দেখো কোনো আলোকরশ্মি নেই, মানে এর যে ফোকাস বিন্দুটা আমরা দেখতে পাবো বা বুঝতে পারবো, সেখানে কিন্তু কোনো আলোকরশ্মি নেই, ওটা আমাদের মনে হচ্ছে। তার জন্য উত্তল দর্পণের যে ফোকাস বিন্দু সেটা কেমন হয়, অসৎ প্রকৃতির। তাহলে অবতল দর্পণের ফোকাস বিন্দু সৎ, কিন্তু উত্তল দর্পণের ফোকাস বিন্দু হচ্ছে অসৎ। তারপরে যদি কোনো একটা আলোকরশ্মি বক্রতা কেন্দ্রগামী হয়ে উত্তল দর্পণে পড়ে, মানে দেখো রশ্মিটা এমনভাবেই পড়ছে যেন সেটা কি হচ্ছে না, বক্রতা কেন্দ্র দিয়ে যায়, তাহলে কি হবে, সেই একই কথা, বক্রতা কেন্দ্রগামী যে কোনো রশ্মি লম্ব আপাতন ঘটায়, তাহলে লম্ব আপাতন ঘটাবে, অর্থাৎ যেদিকে গিয়ে পড়বে সেদিকেই বেরিয়ে আসবে। তাহলে এক্ষেত্রেও আপতন কোণের মান হবে 0, প্রতিফলন কোণের মান হবে কত, 0। চলো ক্লিয়ার এত দূর। তারপর কি না, উত্তল দর্পণের ক্ষেত্রে আমরা ছবি এঁকেছিলাম, ছবিতে দেখেছিলাম যে উত্তল দর্পণ কিন্তু সর্বদা অসৎ প্রতিবিম্ব তৈরি করছে। তাহলে এখান থেকেই তোমাকে কোশ্চেন দেবে, কোন দর্পণ সর্বদা অসৎ প্রতিবিম্ব তৈরি করে না, উত্তল দর্পণ। অসৎ এবং ছোট প্রতিবিম্ব, প্রতিবিম্বটা আকারে কিন্তু সবসময়ই ছোট হবে। তাহলে উত্তল দর্পণ সর্বদা অসৎ প্রতিবিম্ব তৈরি করে, আর অবতল দর্পণ কি করে, সৎ প্রতিবিম্ব তৈরি করে, কিন্তু একটা কন্ডিশনে অসৎ এবং বড় প্রতিবিম্ব তৈরি করে। ক্লিয়ার। চলো তারপর কি দেখেছিলাম, তারপর দেখেছিলাম উত্তল দর্পণের ব্যবহার। উত্তল দর্পণকে কোথায় ব্যবহার করা হয় না, রেয়ার ভিউ মিরর রূপে ব্যবহার করা হয়। অর্থাৎ তুমি বলতে পারো যে গাড়ির যে লুকিং গ্লাসগুলো আছে সেই লুকিং গ্লাসে ব্যবহার করা হয় কি না, উত্তল দর্পণকে। আর ফাইনালি আমরা একটা ফর্মুলা পেয়েছিলাম, রৈখিক বিবর্ধন কাকে বলে। রৈখিক বিবর্ধন কাকে বলে না, কোনো একটা বস্তুর প্রতিবিম্বের উচ্চতা এবং বস্তুর উচ্চতার যে অনুপাত, সেই অনুপাতটাকে বলা হচ্ছে রৈখিক বিবর্ধন, যাকে আমরা ফর্মুলা আকারে কি লিখেছিলাম, I/O। আই মানে হচ্ছে প্রতিবিম্বের উচ্চতা, ও মানে হচ্ছে বস্তুর উচ্চতা। আর যেহেতু এটা দুটো উচ্চতার অনুপাত, তার জন্য এর কিন্তু কোনো একক নেই, অর্থাৎ রৈখিক বিবর্ধনের কিন্তু কোনো একক থাকবে না। তাহলে এই গেল আমাদের আলোর প্রতিফলন।
দেখো প্রতিফলনের ক্ষেত্রে আমরা দেখো তিনটে সূত্র পাচ্ছি, অর্থাৎ প্রতিফলন থেকে যে অঙ্ক যদি কোনো আসে তাহলে এই অঙ্কগুলো কিন্তু সাধারণত এই তিনটে ফর্মুলা দিয়েই আসবে। কি কি? একটা হচ্ছে আই ইজ ইকুয়াল টু আর, যেটা হচ্ছে প্রতিফলনের একদম তোমার সূত্র, দ্বিতীয় সূত্র, আপতন কোণের মান প্রতিফলন কোণের মান সমান হয়। 2 নাম্বার ফর্মুলা পেয়েছিলাম আর ইজ ইকুয়াল টু 2f, বক্রতা ব্যাসার্ধ সমান 2 ইন্টু ফোকাস দৈর্ঘ্য। এটা তোমাদের প্রমাণ করতে দিতে পারে বা এই জায়গা থেকে তোমাদের এমসিকিউ আসতে পারে। আচ্ছা, তারপরে পেয়েছিলাম রৈখিক বিবর্ধন সমান হচ্ছে আই বাই ও। তা এখান থেকেও কিন্তু তোমাদের অঙ্ক দিতে পারে, যেগুলো আমরা কিন্তু আমাদের ক্লাসে কমপ্লিট করেছি। তাহলে চলো, যদি কেউ লিখতে চাও ভিডিওটা পজ করো, পজ করে লিখে নাও এটা, তারপর আমরা আবার এগোবো প্রতিসরণের দিকে। এবার দেখবো আমরা আলোর প্রতিসরণে আমরা কি কি জেনেছিলাম। দেখো, আলোর প্রতিসরণ কাকে বলে না, যখন কোনো একটা আলোকরশ্মি কোনো একটা মাধ্যম থেকে এসে বিভেদ তলে পড়লো, পড়ার পর দ্বিতীয় মাধ্যমে প্রবেশ করে গেল, এই ঘটনাটাকে আমরা বলেছিলাম আলোর প্রতিসরণ। প্রতিসরণের দুটো সূত্র ছিল, কি কি না, আপতিত রশ্মি, প্রতিসৃত রশ্মি আর অভিলম্ব একই সমতলে থাকে। আর 2 নাম্বার সূত্র কি ছিল, নির্দিষ্ট মাধ্যমে নির্দিষ্ট বর্ণের আলোকরশ্মির ক্ষেত্রে আপতন কোণের সাইন আর প্রতিসরণ কোণের সাইনের অনুপাত ধ্রুবক। এই দ্বিতীয় সূত্রটা বিজ্ঞানী স্নেল দিয়েছিলেন, তার জন্য এই দ্বিতীয় সূত্রটাকে বলা হচ্ছে কি না স্নেলের সূত্র। দেখো সেটাই লেখা আছে যে মিউ সমান হচ্ছে সাইন আই বাই সাইন আর, যেটা হচ্ছে স্নেলের সূত্র। তাহলে স্নেলের সূত্রানুযায়ী আমরা একটা নতুন টার্ম পেয়েছিলাম, যেটাকে আমরা বলেছিলাম প্রতিসরাঙ্ক। এই প্রতিসরাঙ্ক কার কার ওপর নির্ভর করে না, আমরা সূত্রের মধ্যেই বলছি কি কি, এক হচ্ছে মাধ্যম আর 2 হচ্ছে বর্ণ, কারণ নির্দিষ্ট মাধ্যমে নির্দিষ্ট বর্ণের আলোকরশ্মির ক্ষেত্রে। চলো ক্লিয়ার? তাহলে প্রতিসরাঙ্ক এটা কার ওপর নির্ভর করছে, মাধ্যম, আর একটা হচ্ছে আলোর বর্ণের ওপর। এইবার এই প্রতিসরাঙ্ককে আমরা দুটো ভাগে ভাগ করেছিলাম, একটা ছিল পরম প্রতিসরাঙ্ক আর একটা ছিল আপেক্ষিক প্রতিসরাঙ্ক। পরম প্রতিসরাঙ্ক মানে কি, বায়ু মাধ্যম থেকে জলে এসে পড়লো, তাহলে জলের প্রতিসরাঙ্ককে বলবো পরম প্রতিসরাঙ্ক। বায়ু মাধ্যম থেকে কাঁচে এসে পড়লো আলোকরশ্মি, তাহলে সেক্ষেত্রে কাঁচের প্রতিসরাঙ্ককে বলবো আমরা পরম প্রতিসরাঙ্ক। মানে যদি আলোকরশ্মি বায়ু মাধ্যম থেকে কোনো মাধ্যমে এসে পড়ে, অর্থাৎ প্রথম মাধ্যমটা যদি বায়ু হয়, তাহলে সেই প্রতিসরাঙ্ককে আমরা বলবো পরম প্রতিসরাঙ্ক। আর আপেক্ষিক প্রতিসরাঙ্ক কাকে বলে না, আপেক্ষিক প্রতিসরাঙ্ক মানে হচ্ছে তোমার যদি দুটো মাধ্যমের প্রথম মাধ্যমটা বায়ু না হয়ে অন্য কিছু হয়, ধরো জল থেকে কাঁচে এসে পড়লো, তাহলে কাঁচের প্রতিসরাঙ্ককে তখন আমরা পরম প্রতিসরাঙ্ক বলবো না, আমরা বলবো জলের সাপেক্ষে প্রতিসরাঙ্ক বা কাঁচের আপেক্ষিক প্রতিসরাঙ্ক জলের সাপেক্ষে। তাহলে চলো এটা ক্লিয়ার যে আপেক্ষিক প্রতিসরাঙ্ক মানে প্রথম মাধ্যমটা বায়ু ছাড়া অন্য কিছু হবে, আর পরম প্রতিসরাঙ্ক মানে হচ্ছে প্রথম মাধ্যমটা অলওয়েজ বায়ু হবে। ক্লিয়ার? এবার পরম প্রতিসরাঙ্কের আমরা আরও একটা ফর্মুলা পেয়েছিলাম, অর্থাৎ প্রতিসরাঙ্কের যেমন একটা ফর্মুলা পেয়েছিলাম আপতন কোণ প্রতিসরণ কোণ দিয়ে সাইন আই বাই সাইন আর, ঠিক তেমনই আরও একটা ফর্মুলা পেয়েছিলাম পরম প্রতিসরাঙ্কের, কি না সি বাই ভি। সি মানে হচ্ছে কি শূন্য বা বায়ু মাধ্যমে বেগ, আর ভি মানে হচ্ছে কি না ওই মাধ্যমে বেগ। চলো এটা হলো পরম প্রতিসরাঙ্কের ফর্মুলা। আর তারপরে পেয়েছিলাম আপেক্ষিক প্রতিসরাঙ্কের একটা এরকম ফর্মুলা আসবে, কি না যদি প্রথম মাধ্যমটা এক্স হয় দ্বিতীয় মাধ্যমটা ওয়াই হয়, তার মানে এক্স মাধ্যমে আলোর বেগ বাই ওয়াই মাধ্যমে আলোর বেগ, এই দুটোকে অনুপাত করলেও আমরা পারবো যে এক্স মাধ্যমের সাপেক্ষে ওয়াই মাধ্যমের প্রতিসরাঙ্ককে, যেটা আমরা বলছি আপেক্ষিক প্রতিসরাঙ্ক। এবার তোমাদের ম্যাক্সিমাম কোশ্চেন কিন্তু পরম প্রতিসরাঙ্ক দিয়ে আসে, অর্থাৎ প্রথম মাধ্যমটা সবসময় বায়ুই হয়। আপেক্ষিক প্রতিসরাঙ্ক দিয়ে কোনো অঙ্ক কিন্তু তোমাদের সেরকম আসে না, তাও এটা আমরা একবার বলে দিয়েছি, টার্মটা ইউজ করে নিয়েছি আমরা। তাহলে তোমাদের কিন্তু বিশেষ করে জানতে হবে পরম প্রতিসরাঙ্ককে। এখান থেকেই আমরা একটা কোশ্চেন পেয়ে গেছিলাম যে পরম প্রতিসরাঙ্কের মান কখনো 1-এর থেকে ছোট হয় না কেন। তার কারণটা কি, পরম প্রতিসরাঙ্ক সমান সি বাই ভি, শূন্য মাধ্যম বা বায়ু মাধ্যমে বেগ অলওয়েজ বেশি হয়, যার মান ছিল 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। তার জন্য লবটা সবসময় হরের থেকে বেশি হয়, তার জন্য পরম প্রতিসরাঙ্কের মান কখনো 1-এর থেকে ছোট হতে পারে না। চলো ক্লিয়ার? এরপর কি দেখেছিলাম না, এরপর দেখো লেখা আছে যে প্রতিসরাঙ্কের ক্ষেত্রে প্রতিসরণের ক্ষেত্রে ভি ল্যামডার পরিবর্তন ঘটে কিন্তু এন এর কোনো পরিবর্তন ঘটে না। অর্থাৎ প্রতিসরণের ক্ষেত্রে আলোকরশ্মির বেগের পরিবর্তন ঘটে, তরঙ্গ দৈর্ঘ্যের পরিবর্তন ঘটে, কিন্তু কম্পাঙ্কের পরিবর্তন ঘটে না। মানে একটা রশ্মি এসে পড়লো বিভেদ তলে, পড়ার পর দ্বিতীয় মাধ্যমে প্রবেশ করে গেল, তাহলে আপতিত রশ্মি আর প্রতিসৃত রশ্মি এই দুটো রশ্মির বেগ আলাদা আলাদা হবে, তরঙ্গ দৈর্ঘ্য আলাদা আলাদা হবে, কিন্তু কম্পাঙ্ক একই থাকবে। এই কোশ্চেনটাই কিন্তু তোমাদের পরীক্ষায় ম্যাক্সিমাম সময় এমসিকিউতে দিয়ে দেয় যে প্রতিসরণের ক্ষেত্রে আলোর কোন ধর্মের পরিবর্তন, কোন রাশিটির পরিবর্তন ঘটে না, কোন রাশিটির, কম্পাঙ্কের। তাহলে কম্পাঙ্কের কিন্তু প্রতিসরণে কোনো পরিবর্তন ঘটে না।
ক্লিয়ার। এবার যদি আলোক রশ্মি লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে আসে তাহলে আলোক রশ্মিটা অভিলম্বের দিকে সরে যায়, আর যদি ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে আসে তাহলে অভিলম্ব থেকে দূরে সরে যায়। এবার এক্ষেত্রে কৌণিক চ্যুতির মান কত ছিল না, এটা ছিল আপতন কোণ, এটা হচ্ছে প্রতিসরণ কোণ, আর এই কোণটা হচ্ছে চ্যুতি কোণ। তো সেই চ্যুতি কোণের মান কত ছিল I মাইনাস আর। আর ঘন মাধ্যম থেকে যখন লঘু মাধ্যমে আসছে তখন এটা হচ্ছে আপতন কোণ, এই টোটালটা হচ্ছে প্রতিসরণ কোণ, আর এইটা হচ্ছে চ্যুতি কোণ। দেখছি চ্যুতি কোণের মান কত ছিল R মাইনাস I। এটা আমরা প্রমাণ করেছিলাম। আর কী দিয়ে বলেছিলাম, এখানে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট পেয়েছিলাম। কি পয়েন্ট না, লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে আলোক রশ্মি এলে আপতন কোণের মান বেশি হয়, কারণ আপতন কোণ থেকে বিয়োগ করছি। আর ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে আলোক রশ্মি এলে প্রতিসরণ কোণের মান বেশি হয়, কারণ প্রতিসরণ কোণ থেকে আপতন কোণকে বিয়োগ করছি। চলো ক্লিয়ার। এরপর দেখেছিলাম লম্ব আপাতন। লম্ব আপাতন মানে কি, যদি কোনো একটা আলোক রশ্মি বিভেদ তলে এসে পড়লো, দিয়ে দ্বিতীয় মাধ্যমে প্রবেশ করে গেল, তাহলে এই ঘটনাটাকে আমরা বলেছিলাম কি লম্ব আপাতন। লম্ব আপাতনের ক্ষেত্রে সব জিরো, অর্থাৎ আপতন কোণের মান জিরো, প্রতিসরণ কোণের মান জিরো, কৌণিক চ্যুতির বা চ্যুতি কোণের মান হচ্ছে জিরো। আর কি, এই লম্ব আপাতনের ক্ষেত্রে স্নেলের সূত্র প্রযোজ্য হয় না। তাহলে এখান থেকে তুমি আরও একটা কোশ্চেন পেলে যে স্নেলের সূত্র কখন প্রযোজ্য হয় না। লম্ব আপাতনের ক্ষেত্রে কিন্তু স্নেলের সূত্র প্রযোজ্য হয় না। চলো ক্লিয়ার। এরপর আমরা কি করেছিলাম না, দুটো ক্ষেত্রে কৌণিক চ্যুতি বা চ্যুতিকোণের রাশিমালা নির্ণয় করেছিলাম। এক হচ্ছে কাঁচফলক, দুই হচ্ছে প্রিজম। কাঁচফলকের ক্ষেত্রে কি দেখেছিলাম না, প্রথম তলে আপতন কোণ আর দ্বিতীয় তলের যে প্রতিসরণ কোণ, এই দুটো কোণের মান সবসময় সমান হচ্ছে, অর্থাৎ যে কোণে আসছে সে কোণেই বেরিয়ে যাচ্ছে। তার মানে আলোক রশ্মির কিন্তু কোনো চ্যুতি হচ্ছে না। তাহলে কি হচ্ছে, হচ্ছে শুধুমাত্র পার্শ্ব সরণ, অর্থাৎ যেখানে এসে পড়ছে সেরকম সোজাভাবে বেরোচ্ছে না, একটু দিক থেকে সরে যাচ্ছে, সরে গিয়ে বেরোচ্ছে। যতটা সরে যাচ্ছে সেটাকে আমরা বলেছিলাম পার্শ্ব সরণ। তাহলে কাঁচফলকের মধ্যে আলোক রশ্মির কোনো চ্যুতি ঘটে না, কিন্তু কি ঘটে, পার্শ্ব সরণ ঘটে। চলো তারপর কি, তারপর দেখেছিলাম প্রিজম। প্রিজমের হচ্ছে প্রথম তলে এটা আপতন কোণ, এটা হচ্ছে দ্বিতীয় তলে প্রতিসরণ কোণ, আর এইটা হচ্ছে প্রিজমের যে কোণটা আছে, অর্থাৎ প্রিজমের তোমার যেটা বলছে প্রতিসারক কোণ। এবার এখান থেকে আমরা যে কৌণিক চ্যুতির রাশিমালা প্রিজমের বার করেছিলাম সেটা কি ছিল না, ডেল্টা সমান হচ্ছে I1 প্লাস I2 মাইনাস A, যেখানে I1টা কি প্রথম তলে আপতন কোণ, I2টা কি দ্বিতীয় তলে প্রতিসরণ কোণ, আর এটা কি প্রিজমের প্রতিসারক কোণ। চলো ক্লিয়ার। এরপর এই যে কৌণিক চ্যুতির রাশিমালা, এই কৌণিক চ্যুতির রাশিমালা বা এই চ্যুতিকোণটা নির্ভর করছে কার ওপর, আপতন কোণের ওপর, প্রিজমের প্রথম তলে আপতন কোণের ওপর। তা এই আপতন কোণের মান চেঞ্জ করতে করতে দেখবো আমরা ডেল্টার মান একবার কমছে একবার বাড়ছে। তা যে সবচেয়ে কম যে ডেল্টার মানটা, যখন প্রিজমের কৌণিক চ্যুতির মান সব থেকে কম হয়, সেটাকে আমরা বলেছিলাম ন্যূনতম চ্যুতিকোণ। এটা কখন হয় দেখেছিলাম না, এটা একটা শর্ত ছিল কি কি না, যখন I1 সমান I2 হয়, অর্থাৎ যখন প্রথম তলে আপতন কোণ আর দ্বিতীয় তলে প্রতিসরণ কোণের মান সমান হয়ে যায়, তখনই কি হয় না, কৌণিক চ্যুতির রাশিমালাটা সব থেকে কম হয়, ডেল্টার মান সব থেকে মিনিমাম হয়। আর যখন I1 সমান I2 হয়ে যায়, তখন অটোমেটিক্যালি R1 সমান R2 হয়ে যায়, আর রশ্মিটা প্রিজমের ভূমির সমান্তরালে যায়। মানে রশ্মিটা প্রিজমের ঠিক, এটা হচ্ছে ভূমি, এই ভূমির সমান্তরালে যাবে কখন, ন্যূনতম চ্যুতিকোণের ক্ষেত্রে। তো তুমি বলতে পারো এই যে তিনটে হচ্ছে প্রিজমের ন্যূনতম চ্যুতিকোণের শর্ত। এবার চ্যুতিকোণের মান তো I1 প্লাস I2 মাইনাসে, তাহলে ন্যূনতম চ্যুতিকোণের মান কত তুমি কি জানো, ন্যূনতম চ্যুতিকোণের ক্ষেত্রে I1 সমান I2 হয়ে যাচ্ছে, তার মানে I2 এর জায়গায় তুমি I1 বসিয়ে দাও, তাহলে তুমি পেয়ে যাবে 2I1 মাইনাস A। তাহলে এইখান সংক্রান্তও কিন্তু আমাদের অঙ্ক আসে। তাহলে এখান থেকে দেখো আমরা কি কি ফর্মুলা পেলাম, আমরা তিনটে ফর্মুলা পাচ্ছি এখানে প্রতিসারাঙ্কের। এই তিনটে ফর্মুলা কিন্তু আমাদের খুব ইম্পর্টেন্ট, এই তিনটে ফর্মুলা কিন্তু আমাদের খুবই ইম্পর্টেন্ট ফর্মুলা, এটা আমাদের মনে রাখতে হবে। আচ্ছা, আর ফর্মুলা দেখো, এই জায়গা থেকে তুমি দুটো ফর্মুলা পাচ্ছ, লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমের জন্য আর ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমের জন্য কৌণিক চ্যুতির রাশিমালা। তারপর তুমি পাচ্ছ যে কাঁচফলকের ক্ষেত্রে আপতন কোণ আর প্রতিসরণ কোণের মধ্যে একটা ফর্মুলা, যে দুটোর মান সবসময় সমান হয়। আর প্রিজমের ক্ষেত্রে কৌণিক চ্যুতির রাশিমালা, এখান থেকে অঙ্ক দিতে পারে। আর তোমার যেটা অঙ্ক দেয় যে ন্যূনতম চ্যুতিকোণের ক্ষেত্রে। এবার এই অঙ্কগুলো আমরা ক্লাসে প্র্যাকটিস করে নিয়েছি, তাই কী কী রকমের অঙ্ক আসতে পারে সেগুলো কিন্তু আমরা জেনে গেছি। শুধু আমরা আজকে একটা ওভারভিউ নেবো পুরো চ্যাপ্টারটা সম্পর্কে। চলো এটা নোট ডাউন করে নাও। চলো এখানেই কিন্তু শেষ নয়, এবার আমরা দেখব কি, এবার আমরা দেখব লেন্স। লেন্স মানে কি, যেমন দেখেছিলাম আমরা যে প্রতিফলন ঘটে দর্পণে, ঠিক তেমনই প্রতিসরণ ঘটে কোথায়, লেন্সে। লেন্স ক রকমের হয়, দু রকমের হয়। এবার লেন্সের বিভিন্ন পয়েন্টগুলো, তার মধ্যে যেগুলো খুব ইম্পর্টেন্ট সেগুলো আমি এখানে এঁকেছি। দেখো এই যে ও বলে লেখা আছে এই পয়েন্টটা, এই পয়েন্টটাকে কি বলে না, আলোক কেন্দ্র বলে। তাহলে আলোক কেন্দ্র মানে কি, যেই বিন্দুর মধ্য দিয়ে আলোক রশ্মি গেলে আলোক রশ্মির কোনো রকম চ্যুতি ঘটে না, তাকে আমরা বলেছিলাম আলোক কেন্দ্র। চলো তারপর কি না, যদি ধরো একটা উত্তল লেন্সের প্রধান অক্ষের সমান্তরালে দুটো আলোক রশ্মি এসে পড়ে, তাহলে তারা কোথায় মিলবে
তারা লেন্সের ফোকাস বিন্দুতে মিলবে, অর্থাৎ এই বিন্দুটাকে আমরা বলবো ফোকাস বিন্দু। সিমিলারলি পরের ছবিটাও দেখো যে যদি কোনো একটা আলোকরশ্মি প্রধান অক্ষের সমান্তরালে এসে উত্তল লেন্সে পড়ে তাহলে সেটা যাবে কোন দিকে, যে বিন্দুর মধ্য দিয়ে যাবে তাকেই আমরা বলবো ফোকাস বিন্দু। এবার এই যে দুটো ছবি, একটা রশ্মি যাবে আলোক কেন্দ্রের মধ্য দিয়ে, আর একটা রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে গিয়ে ফোকাসের মধ্য দিয়ে যাবে। এই দুটো পয়েন্টকে মনে রেখে আমরা উত্তল লেন্সের বিভিন্ন অবস্থানে বস্তু রাখতাম আর তাদের প্রতিবিম্বের ছবি দেখেছিলাম কিভাবে আঁকতে হয়। সেখান থেকে আমরা ফাইনাল একটা রেজাল্ট পেয়েছিলাম। কি রেজাল্ট পেয়েছিলাম না, সর্বদা সদ অবশীর্ষ প্রতিবিম্ব তৈরি করে, অর্থাৎ উত্তল লেন্স সর্বদা কি করবে, সদ অবশীর্ষ প্রতিবিম্ব তৈরি করবে। কিন্তু একটাই কন্ডিশনে উত্তল লেন্স অসৎ প্রতিবিম্ব তৈরি করবে, সেটা কখন না দেখো, কেবলমাত্র এফ এবং ও এর মাঝে বস্তু থাকলে, অর্থাৎ ফোকাস বিন্দু এবং আলোক কেন্দ্রের মাঝে যদি বস্তু থাকে তাহলেই কিন্তু উত্তল লেন্স অসৎ প্রতিবিম্ব তৈরি করে, অসৎ বিবর্ধিত আকারে বড় প্রতিবিম্ব তৈরি করে। তা এখান থেকে তুমি ধরে রাখো তোমাদের প্রশ্ন কিন্তু আসবেই যে উত্তল লেন্স কখন অসৎ বিবর্ধিত প্রতিবিম্ব তৈরি করে না, উত্তল লেন্সের ফোকাস এবং আলোক কেন্দ্রের মাঝে বস্তু রাখলে উত্তল লেন্স অসৎ বিবর্ধিত প্রতিবিম্ব তৈরি করে, বা এর ছবিও তোমাকে আঁকতে দিতে পারে। আর এই কন্ডিশনটাতেই আমরা বলেছিলাম যে উত্তল লেন্সকে একটা বিশেষ রূপে ব্যবহার করা হয়, যেটা হচ্ছে কিনা বিবর্ধক কাঁচ। তা এটাও কোশ্চেন দেয় যে বিবর্ধক কাঁচ রূপে কোন লেন্সকে ব্যবহার করা হয়, উত্তল লেন্সকে কখন ব্যবহার করা হয় বিবর্ধক কাঁচ রূপে না, যখন বস্তুটাকে ফোকাস এবং আলোক কেন্দ্রের মাঝে রাখা হয়। চলো ক্লিয়ার এতদূর। তারপর কি না, উত্তল লেন্সকে আমরা কি লেন্স বলি, অভিসারী লেন্স বলি, কারণ আলোক রশ্মিগুলো এসে কি হয়ে যাচ্ছে, মিশে যাচ্ছে। আলোক রশ্মির মিশে যাওয়াটাকে আমরা বলি অভিসারী ক্রিয়া, তার জন্য উত্তল লেন্সকে আমরা বলেছিলাম অভিসারী লেন্স। চলো তারপর ওদিকে দেখো কি লেখা আছে না, দীর্ঘদৃষ্টি প্রতিকারে ব্যবহার হয়, এটা হয় লিখে দাও, দীর্ঘদৃষ্টির প্রতিকারে ব্যবহার হয়। এবার দীর্ঘদৃষ্টিটা কি না, যদি কোনো ব্যক্তি দূরের জিনিস স্পষ্ট দেখতে পায় কিন্তু কাছের জিনিস দেখতে পায় না, তাহলে সেই প্রবলেমটাকে আমরা বলি দীর্ঘদৃষ্টি। তা এটা প্রতিকার করতে কি করতে হয়, তার চশমাতে একটা উত্তল লেন্স ব্যবহার করতে হয়। তারপরে কি লেখা আছে, ক্যামেরাতে ব্যবহার করা হয়, ক্যামেরাতে কোন লেন্স ব্যবহার করা হয়, ক্যামেরাতে উত্তল লেন্স ব্যবহার করা হয়। চলো আর একটা পয়েন্ট, যে উত্তল লেন্সের ক্ষমতা কেমন না, উত্তল লেন্সের ক্ষমতা হচ্ছে পজিটিভ, উত্তল লেন্সের ক্ষমতা হচ্ছে কি না পজিটিভ। চলো এই গেল উত্তল লেন্স। এবার দেখবো অবতল লেন্স। অবতল লেন্স মানে কি, অবতল লেন্সের আলোক কেন্দ্র কোনটা, সেই একই রকম কথা, যে অবতল লেন্সের প্রধান অক্ষের ওপর অবস্থিত একটা বিন্দু যার মধ্য দিয়ে আলোক রশ্মি গেলে আলোক রশ্মির কোনো চ্যুতি ঘটে না, তাকেই আমরা বলেছিলাম যে অবতল লেন্সের আলোক কেন্দ্র। সিমিলারলি অবতল লেন্সে যদি প্রধান অক্ষের সমান্তরাল দুটো আলোক রশ্মি এসে পড়ে তাহলে তারা এরকমভাবে পড়ে বেরিয়ে চলে যাবে, কিন্তু যখন আমরা দেখব তখন আমাদের মনে হবে এই আলোক রশ্মি দুটোই এই জায়গা থেকে বেরিয়ে আসছে, এই বিন্দুটাকে আমরা বলেছিলাম ফোকাস বিন্দু। এবার এখানে দেখো একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, যে অবতল লেন্সের যে ফোকাস বিন্দু সেখানে কিন্তু আলোক রশ্মিগুলো মিশছে না, এটা আমাদের মনে হচ্ছে, তার জন্য এর যে ফোকাস বিন্দু, এই ফোকাস বিন্দুটা হয় অসৎ। এটা লেখা নেই, তুমি লিখে নাও, এটা হচ্ছে কেমন না অসৎ। অবতল লেন্সের ফোকাস বিন্দু হচ্ছে কেমন অসৎ, আর উত্তল লেন্সের ফোকাস বিন্দুতে সত্যি আলোক রশ্মি মিশেছে, মানে সেটা হচ্ছে কেমন না সৎ। চলো তারপর কি না, তারপরে দেখো এই ছবিটাই আমি আবার এখানে এঁকেছি, যে যদি কোনো একটা আলোক রশ্মি অবতল লেন্সে পড়ে তাহলে সেটা কী হবে, এভাবে বেরিয়ে যাবে, কিন্তু আমাদের কি মনে হবে, রশ্মিটা ফোকাস বিন্দু থেকে বেরিয়ে আসছে। ক্লিয়ার। এবার এই যে দুটো ছবি, একটা রশ্মি আলোক কেন্দ্রের মধ্য দিয়ে যাবে, আর একটা রশ্মি ফোকাস থেকে অপসৃত হচ্ছে বলে মনে হবে, এই দুটো ছবির সাহায্যে আমরা অবতল লেন্সেও প্রতিবিম্ব গঠন করেছিলাম, দিয়ে দেখেছিলাম যে অবতল লেন্স কি করে, সর্বদা অসৎ এবং আকারে ছোট প্রতিবিম্ব তৈরি করে। অবতল লেন্স সর্বদা অসৎ প্রতিবিম্ব তৈরি করে, আর উত্তল লেন্স অসৎও করে সদও করে, সাধারণত সৎ প্রতিবিম্ব তৈরি করে, কিন্তু একটাই কন্ডিশনে উত্তল লেন্স অসৎ করে, কখন, এফ আর ও এর মাঝে বস্তুকে রাখলে। ক্লিয়ার। চলো তারপরে কি আছে না, তারপরে চলো ওদিকে চলে এসো, দেখো তারপরে কি আছে না, হস্রদৃষ্টি প্রতিকারে ব্যবহার করা হয়। তা এই যে অবতল লেন্সকে ব্যবহার করা হয় কোথায় না, হস্রদৃষ্টি প্রতিকার। এবার তুমি বলবে হস্রদৃষ্টি কি না, যে ক্ষেত্রে দূরের জিনিসকে স্পষ্ট দেখতে পাই না কিন্তু কাছের জিনিসকে দেখতে পাই। দেখবে যেটা বলেছিলাম যে কথাটা লেখা আছে সেটা সে পায়, তাহলে হস্রদৃষ্টি, হ্রস্ব মানে হচ্ছে কাছের, তার মানে কাছের জিনিসকে দেখতে পাই কিন্তু দূরের জিনিসকে দেখতে পাই না, তাকে আমরা বলেছিলাম হ্রস্বদৃষ্টি। তা এটা প্রতিকারে ব্যবহার করা হয় কি না অবতল লেন্স, আর অবতল লেন্সের ক্ষমতা কি, ক্ষমতা হচ্ছে নেগেটিভ। চলো তারপর কি দেখেছিলাম
তারপর দেখেছিলাম রৈখিক বিবর্ধন। রৈখিক বিবর্ধন মানে কি? রৈখিক বিবর্ধন মানে হচ্ছে প্রতিবিম্বের উচ্চতা বাই বস্তুর উচ্চতা, বা আমরা বলতে পারি প্রতিবিম্বের দূরত্ব বাই বস্তুর দূরত্ব। দুটো ফর্মুলাই আমরা পেয়েছিলাম। আর রৈখিক বিবর্ধনের কিন্তু কোনো একক হয় না। এখান থেকে আমরা তিনটে কেস পেয়েছিলাম। কি কি? যদি রৈখিক বিবর্ধনের মান 1 হয়ে যায়, তার মানে আই সমান ও, অর্থাৎ প্রতিবিম্বের উচ্চতা বস্তুর উচ্চতার সমান, মানে প্রতিবিম্বের দৈর্ঘ্য যা হবে বস্তুর দৈর্ঘ্য তাই হবে। চলো, তারপর কি দেখেছিলাম? যদি এম গ্রেটার দ্যান 1 হয়, তার মানে আই গ্রেটার দ্যান ও, অর্থাৎ যদি এম এর মান 1 থেকে বেশি হয় তাহলে কি হবে না প্রতিবিম্বের আকার বস্তুর আকারের থেকে বড় হয়ে যাবে। আর যদি এম এর মান 1 থেকে ছোট হয় তাহলে প্রতিবিম্বের আকার বস্তুর আকারের থেকে ছোট হয়ে যাবে। চলো, এই তিনটে ঘটনা আমরা পেয়েছিলাম। তাহলে এই গেল পুরো লেন্সের কাহিনী। চলো, এরপর আমরা দেখব বিচ্ছুরণ আর বিক্ষেপণকে। চলো, এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে বিচ্ছুরণ আর বিক্ষেপণকে। যেমন ধরো তুমি যে বিচ্ছুরণ আর বিক্ষেপণ। চলো, বিচ্ছুরণ কাকে বলে? না যদি কোনো একটা সাদা আলোক রশ্মি প্রিজমে এসে পড়ে তাহলে কি হয় না সেই সাদা আলোটা 7টা বর্ণে বিভক্ত হয়ে যায়। তা এই বিভক্ত হওয়ার ঘটনাটাকে কি বলে? না বিচ্ছুরণ বলে। এবার এই বিচ্ছুরণে একদম সব থেকে নিচে থাকে কোন রশ্মিটা? বেগুনি বর্ণটা। আর সব থেকে ওপরে থেকে কোন বর্ণটা? লাল বর্ণটা। তার জন্য আমরা বলতে পারি যে বেগুনি বর্ণের কৌণিক চ্যুতি সব থেকে বেশি হয় আর লাল বর্ণের কৌণিক চ্যুতি সব থেকে কম হয়। আচ্ছা, তারপর যেহেতু বেগুনি আর লাল বর্ণ একদম দুই ধারে থাকে, লালটা থাকে একদম ওপরে, বেগুনি থাকে একদম নিচে, তার জন্য এই বেগুনি আর লালকে কি বলা হচ্ছে না প্রান্তিক বর্ণ। দেখো সেটাই লেখা আছে পরে যে প্রান্তিক বর্ণ কোনটা কোনটা? না বেগুনি আর লাল। চলো, এটা বেগুনি হবে, বেগুনি আর একটা হচ্ছে লাল। তারপর কি না বেগুনি এবং লাল বর্ণের যে কৌণিক চ্যুতি, এদের ঠিক মাঝে কৌণিক চ্যুতি হয় কার? না হলুদ বর্ণের। হলুদ বর্ণের কৌণিক চ্যুতি বেগুনি আর লাল বর্ণের কৌণিক চ্যুতির ঠিক একদম মাঝের মানটার সাথে সমান হয়। তার জন্য কি হয় না হলুদ বর্ণটাকে বলা হচ্ছে কি না মধ্যম বর্ণ বা মধ্য বর্ণ বলা হয়। এইবার এই বিচ্ছুরণে কি হলো? সাদা আলো গিয়ে পড়লো, সেটা 7টা রঙে বিভক্ত হয়ে গেল। এখানে যদি আমরা কোনো একটা যদি পর্দা রাখি তাহলে সেই পর্দাতে আমরা কি করব না 7টা আলাদা আলাদা কালারকে দেখতে পাবো, যেটাকে আমরা এক কথায় কি বলি? বর্ণালী বলি। এবার বর্ণালী দু রকমের হয়, একটা হচ্ছে শুদ্ধ বর্ণালী আর একটা হচ্ছে অশুদ্ধ বর্ণালী। শুদ্ধ বর্ণালী মানে কি? যেখানে 7টা বর্ণকে আমরা স্পষ্ট বুঝতে পারি। আর অশুদ্ধ বর্ণালী মানে কি? যেখানে 7টা বর্ণকে স্পষ্ট বোঝা যায় না, একটা বর্ণ অন্য বর্ণের ওপরে চেপে যায়, সেই ধরনের বর্ণালীকে আমরা বলি কি? অশুদ্ধ বর্ণালী। শুদ্ধ বর্ণালী কোথায় দেখতে পাওয়া যায়? প্রিজমে দেখতে পাওয়া যায়। আর অশুদ্ধ বর্ণালী কোথায় দেখতে পাওয়া যায়? না অশুদ্ধ বর্ণালীর এক্সাম্পল হচ্ছে রামধনু। আর রামধনুটাই হচ্ছে কি না বিচ্ছুরণের একটা প্রাকৃতিক দৃষ্টান্ত। তাই এটাও কোশ্চেন দেয় যে বিচ্ছুরণের একটা প্রাকৃতিক দৃষ্টান্ত কোথায় দেখতে পাওয়া যায়? না সেটা হচ্ছে কি না রামধনু। এছাড়া আমরা দেখব এখানে মৌলিক বর্ণ পেয়েছিলাম, যে মৌলিক বর্ণ হচ্ছে লাল, নীল আর একটা হচ্ছে সবুজ। চলো, তারপর কি পেয়েছিলাম? তারপর পেয়েছিলাম পরিপূরক বর্ণ। পরিপূরক বর্ণ মানে হচ্ছে যে দুটো বর্ণ মিশে সাদা বর্ণ তৈরি করে সেটাকে আমরা বলেছিলাম কি না পরিপূরক বর্ণ। যেমন এক্সাম্পল কি ছিল? এক্সাম্পল ছিল নীল আর হলুদ, এরা হচ্ছে একে অপরের পরিপূরক বর্ণ। তাহলে এই ঘটনাগুলো আমরা বিচ্ছুরণে দেখতে পেয়েছিলাম। তারপর চলে এসো বিক্ষেপণে। বিক্ষেপণ কাকে বলে? না যখন কোনো একটা বায়ুর ধূলিকণার ওপর কোনো একটা আলোকরশ্মি এসে পড়ে, সেই আলোকরশ্মিটাকে ওই ধূলিকণাটা কি করে? প্রথমে শোষণ করে নেয়, তারপরে কি করে? চারিদিকে ছড়িয়ে দেয়। এই ঘটনাটাকে বলা হচ্ছে কি না আলোর বিক্ষেপণ। অর্থাৎ কোনো একটা আলোকরশ্মি যখন কোনো ছোট্ট ধূলিকণা বা গ্যাসীয় কণার ওপর পড়ে, সেই গ্যাসীয় কণাটা কি করে? আলোকরশ্মিটাকে শোষণ করে, তারপরে চারিদিকে ছড়িয়ে দেয়। এই ঘটনাটাকে বলা হচ্ছে কি না আলোর বিক্ষেপণ। আলোর বিক্ষেপণ সংক্রান্ত র্যালের একটা সূত্র আছে। সূত্রটা কি না I is proportional to lambda to the power 4, মানে বিক্ষেপণের তীব্রতা আলোর তরঙ্গ দৈর্ঘ্যের চতুর্থ ঘাতের ব্যস্তানুপাতিক। মানে তরঙ্গ দৈর্ঘ্য বাড়লে বিক্ষেপণ কমবে, তরঙ্গ দৈর্ঘ্য কমলে বিক্ষেপণ বাড়বে। সেই জন্য আমরা বলতে পারি যেহেতু লাল বর্ণের তরঙ্গ দৈর্ঘ্য কম, তার জন্য তার লাল বর্ণের যেহেতু তরঙ্গ দৈর্ঘ্য বেশি, তার জন্য এর বিক্ষেপণ হচ্ছে কম। আর বেগুনি বর্ণের যেহেতু তরঙ্গ দৈর্ঘ্য কম, তার জন্য তার বিক্ষেপণ বেশি। অর্থাৎ বেগুনি বর্ণ সবথেকে বেশি বিক্ষিপ্ত হয়। এবার এই বিক্ষেপণের জন্য আমাদের কি কি হয় না আকাশকে নীল রঙের লাগে, আর সূর্যাস্ত এবং সূর্যোদয়ের সময় সূর্যকে লাল লাগে। এবার এদের কারণগুলো কি সেগুলো তো আমরা জেনেছিলাম। চলো, এই কোশ্চেনগুলো তোমাদের দিয়ে দেয় যে আকাশকে নীল লাগে কেন? আকাশকে নীল লাগে বিক্ষেপণের জন্য। সূর্যাস্ত সূর্যোদয়ের সময় সূর্যকে লাল লাগে কেন? তার কারণটাও হচ্ছে কি না বিক্ষেপণের জন্য। দেখো এইগুলোই লেখা আছে। চলো, তারপর চলে এসো এদিকে। এদিকে কি লেখা আছে দেখো না V is equal to n ল্যামডা। অর্থাৎ আলো হচ্ছে একটা তরঙ্গ। কি তরঙ্গ? তড়িৎচুম্বকীয় তরঙ্গ, বা আমরা বলতে পারি তির্যক তরঙ্গ, যেটা বিজ্ঞানী ম্যাক্সওয়েল বলেছিলেন। তা সেই সম্পর্ক অনুযায়ী আলোর বেগ সমান হচ্ছে আলোর কম্পাঙ্ক ইন্টু আলোর
তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে যদি আলো একটা তরঙ্গ হয়, তার তরঙ্গ দৈর্ঘ্য আছে, কম্পাঙ্ক আছে, বেগ আছে, তাদের মধ্যে সম্পর্ক কি ছিল না v ইজ ইকুয়াল টু n ল্যামডা, অর্থাৎ আলোর বেগ সমান হচ্ছে তার কম্পাঙ্ক ইন্টু তরঙ্গ দৈর্ঘ্য। এইবার দেখো সব থেকে যেটা আমাদের পরীক্ষায় এমসিকিউতে চলে আসে, কোন বর্ণের প্রতিসরাঙ্ক বেশি, কোন বর্ণের বেগ বেশি, কার তরঙ্গ দৈর্ঘ্য বেশি, এই কোশ্চেনগুলো কিন্তু আমাদের পরীক্ষায় প্রায়ই জিজ্ঞাসা করে। এবার এর যে মেন কারণ কি জন্য হয় সেগুলো তো আমরা ক্লাসে জেনেছিলাম যে মেন কারণগুলো কি, কিন্তু আমরা এটাকে সহজে মনেও রাখতে পারি কিভাবে। যেমন আমাদের 7টা বর্ণ কি কি আছে না বেগুনি, নীল, আকাশী, সবুজ, হলুদ, কমলা, লাল। তুমি এভাবে সাজিয়ে নিলে, এবার এভাবে সাজিয়ে নিয়ে দেখো আমরা এরকম একটা ছক করে নিতে পারি, যেই ছকটা দেখলে কিন্তু আমরা ইজিলি প্রত্যেকটা অ্যান্সার করতে পারবো। তোমার যদি কারণগুলো মনে নাও থাকে, মেন কাজ তোমার হচ্ছে কারণগুলো দিয়ে মনে রাখো, তাহলে তুমি ভুলবে না। কিন্তু যদি তুমি ভুলে যাও, তুমি চাইছো যে আমি আবার মনে রেখে দেবো এটাকে আপাতত পরীক্ষার জন্য, তাহলে তুমি এইভাবে মনেও রাখতে পারো। কেমন? যেমন দেখো প্রথমটা আছে বেগ। তাহলে বেগটা কি হচ্ছে না আমি অ্যারোটা এদিকে টেনেছি, মানে যদি বেগ বাঁ দিক থেকে ডান দিকে যায় তাহলে বাড়ে। তার মানে কি বেগুনি থেকে নীল, আকাশী, সবুজ, হলুদ, কমলা, লাল এই দিকে যদি আমরা যাই তাহলে বেগ কি হবে বাড়বে। তাহলে সব থেকে বেগ বেশি কার? সব থেকে পরে যে আছে, তার মানে কার বেগ বেশি? লাল বর্ণের বেগ বেশি। লালের থেকে কম কমলা, তারপর হলুদ, সবুজ, আকাশী, নীল, আর সব থেকে কম বেগ কার? বেগুনি। তাহলে 7টা বর্ণের মধ্যে বেগ সব থেকে বেশি কার? লালের। বেগ সব থেকে কম কার? বেগুনির। তারপর হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। দেখো তরঙ্গ দৈর্ঘ্য কি আছে বাঁ দিক থেকে ডান দিকে বাড়ছে, তার মানে কার তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে বেশি? লাল বর্ণের তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে বেশি, বেগুনি বর্ণের তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে কম। বেগুনির থেকে বেশি তরঙ্গ দৈর্ঘ্য নীল, তার থেকে বেশি আকাশী, সবুজ, হলুদ, কমলা, আর ফাইনালি সব থেকে বেশি তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে কার? না লালের। তারপরে কি কম্পাঙ্ক। কম্পাঙ্ক কি হচ্ছে না যদি আমরা বাঁ দিক থেকে ডান দিকে যাই তাহলে কম্পাঙ্কের মান কি হয়ে যায়? কমে যায়। কেন কমে যায় এই উত্তরটা কিন্তু তোমরা ক্লাস করলে বুঝতে পারবে, কেন কমে যাচ্ছে, কেন বেড়ে যাচ্ছে, এর কারণগুলো কিন্তু আমরা ক্লাসে আলোচনা করেছি। আজকে আমরা দেখছি শুধুমাত্র যে মনে কিভাবে রাখবো বা পরীক্ষায় কি করে অ্যান্সারটা করে আসবো তার জন্য। তাহলে দেখো কম্পাঙ্ক কি না কম্পাঙ্ক যদি আমরা বাঁ দিক থেকে ডান দিকে যাই তাহলে কি হয়ে যাচ্ছে না কম্পাঙ্ক কমে যাচ্ছে। তার কারণ হচ্ছে কি তরঙ্গ দৈর্ঘ্যের সঙ্গে কম্পাঙ্কের ব্যস্ত সম্পর্ক, তার জন্য। তাহলে কম্পাঙ্ক কমে যাচ্ছে মানে কি যদি আমরা বাঁ দিক থেকে ডান দিকে যাই সব থেকে কম কম্পাঙ্ক কার হবে? লাল বর্ণের কম্পাঙ্ক সব থেকে কম হবে। আর কার কম্পাঙ্ক সব থেকে বেশি হবে? বেগুনি বর্ণের কম্পাঙ্ক সব থেকে বেশি হবে। চলো তারপর কি প্রতিসরাঙ্ক। প্রতিসরাঙ্ক আমরা জানি বর্ণের ওপর নির্ভর করে, বিভিন্ন বর্ণের জন্য প্রতিসরাঙ্কের মান আলাদা আলাদা হয়। তাহলে কোন বর্ণের জন্য প্রতিসরাঙ্ক সব থেকে বেশি? দেখো বাঁ দিক থেকে ডান দিয়ে গেলে প্রতিসরাঙ্ক কমে যাচ্ছে, তার মানে সব থেকে বেশি প্রতিসরাঙ্ক কার? বেগুনি বর্ণের। তার থেকে কম নীল, তার থেকে কম আকাশী, তারপর সবুজ, হলুদ, কমলা, আর সব থেকে কম প্রতিসরাঙ্ক কার? লাল বর্ণের। চলো ক্লিয়ার এটা। তারপর হচ্ছে কৌণিক চ্যুতি। এই যে আমরা দেখলাম যখন সাদা আলো এসে পড়লো সেটা 7টা বর্ণে বিভক্ত হয়ে গেল, সব থেকে নিচে রইল বেগুনি, সব থেকে নিচে রইল লাল। তাহলে কার কৌণিক চ্যুতি বেশি হলো? বেগুনি বর্ণের। কার কৌণিক চ্যুতি কম হলো? লাল বর্ণের। সেটা দেখো আমরা এখানেও লিখে দিয়েছি যে কৌণিক চ্যুতি সব কি হচ্ছে না বাঁ দিক থেকে ডান দিয়ে গেলে কমে যাচ্ছে। তাহলে কমে যাচ্ছে মানে এই দিকে যদি আমরা যাই তাহলে সব থেকে পরে কি আছে? লাল আছে। তাহলে লালের কৌণিক চ্যুতি হবে সব থেকে কম, আর সব থেকে বেশি কৌণিক চ্যুতি কার? বেগুনির। তারপর হচ্ছে বিক্ষেপণ। সিমিলারলি বিক্ষেপণটাকে আমরা বলতে পারি যদি বাঁ দিক থেকে আমরা ডান দিকে যাই তাহলে বিক্ষেপণও কমে যায়। তাহলে বিক্ষেপণ কি হবে না বেগুনি অপেক্ষা লাল বর্ণের বিক্ষেপণ কি হবে? কম হবে, কারণ বাঁ দিক থেকে আমরা ডান দিকে যদি যাই তাহলে লাল বর্ণের বিক্ষেপণ কি হচ্ছে? সব থেকে কম হচ্ছে, আর বেগুনি বর্ণের বিক্ষেপণ কি হচ্ছে? সব থেকে বেশি হচ্ছে, যেটা আমরা র্যালের সূত্রানুযায়ীও পেয়েছিলাম। দেখো র্যালের সূত্রানুযায়ী কি পেয়েছিলাম না বিক্ষেপণ কম লালের, বিক্ষেপণ বেশি হচ্ছে বেগুনির। তাহলে চলো তুমি এভাবে মনে রাখতে পারো এই ছকটা করে নিয়ে, যে এই ছকটা করে নিলে তাহলে বেগ তরঙ্গ দৈর্ঘ্য কি হলো? বাঁ দিক থেকে ডান দিকে বাড়লো, বাকি সব কিছু কমবে। এভাবেও তুমি মনে রাখতে পারো যে বাঁ দিক থেকে ডান দিকে গেলে আমাদের বেগ আর তরঙ্গ দৈর্ঘ্যটাই বাড়ে, বেগ বাড়ে আর তরঙ্গ দৈর্ঘ্য বাড়ে, বাকি সব কিছু কমে যায়। কম্পাঙ্ক, প্রতিসরাঙ্ক, কৌণিক চ্যুতি, বিক্ষেপণ। চলো ক্লিয়ার। তাহলে এই গেল আমাদের কমপ্লিট একটা আলোর ক্লাস, অর্থাৎ আলোটাকে কমপ্লিট আমরা একটা রিভিশন করে নিলাম। তাহলে কি হলো আমরা যা যা পড়েছিলাম প্রত্যেকটা জায়গা আমাদের আর একবার করে রিভাইজ হয়ে গেল। তাহলে চলো পরের দিন থেকে আমরা করব চলতরিৎ শুরু করব। চলতরিৎ যে চ্যাপ্টারটা তোমাদের আছে 6 নাম্বার চ্যাপ্টার। দেখা হবে পরবর্তী ক্লাসে। সুস্থ থাকো, ভালো থাকো।